বারাসাতের জাতীয় সড়কের ছবিটা দেখাবো। বেহাল জাতীয় সড়ক, 34 নম্বর জাতীয় সড়কে খানাখন্দে ভরা, গর্ত, বর্ষায় আরো সমস্যা, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কি অবস্থা, কি পরিস্থিতি, আরো বিস্তারিত জিয়াউল জানাবে আমাদের। জিয়াউল, কি অবস্থা? এরকম পরিস্থিতি ঠিক করা হচ্ছে না কেন? কারণ আরো তো দুর্ভোগ বাড়বে আরো বৃষ্টি বাড়লে। একদম দেখো, একেবারে জাতীয় সড়ক 34 নম্বর জাতীয় সড়ক বেহাল দশা, অর্থাৎ এত বড় বড় গর্ত রয়েছে, সেই গর্তের গভীরতা কতটা সেটা বোঝা যায় না। ফলে ছোট বড় যে সমস্ত গাড়ি আছে সমস্ত গাড়ির সমস্যা হচ্ছে, বিভিন্ন সময় যান্ত্রিক সমস্যা হচ্ছে এবং বারংবার এই নিয়ে এলাকার মানুষ প্রতিবাদ করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। ফলে যত বেহাল থেকে বেহাল স্তর হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক। তুমি জানো, একেবারে কলকাতা থেকে উত্তরবঙ্গে সরাসরি একমাত্র সংযোগকারী রাস্তা 34 নম্বর জাতীয় সড়ক, কিন্তু সেই জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে বেহাল এবং বারংবার বলার পরে কোনো কাজ হয়নি। ফলে এলাকার মানুষের মধ্যে একটা ক্ষোভ জমছে এবং যে সমস্ত ছোট বড় গাড়ি রয়েছে তারাও কিন্তু চরম সমস্যায় রয়েছেন। বারংবার বলেও তারা কিন্তু কোনো সুরাহা পাচ্ছে না। ফলে এলাকার মানুষের মধ্যে একটা ক্ষোভ জমছে জাতীয় সড়ক 34 নম্বর। স্বাভাবিকভাবে এই পরিস্থিতি থাকলে ক্ষোভ তো জমবেই। বেশ জিয়াউল, খরার পুরসভায় স্ট্রিট লাইট অনেক দিন ধরে খারাপ, সেই ছবিটা আমরা দেখিয়েছিলাম, সেই খবর আমরা করেছিলাম। তার জেরে কি হয়েছে সেটা তো দেখাবো, কিন্তু তার আগে আগের ছবিটা দেখুন, ঠিক কিরকম অবস্থা ছিল, কি পরিস্থিতি ছিল সেখানে দেখাই আপনাদেরকে। সূর্য ডুবলেই খরারের কয়েকটা ওয়ার্ড রীতিমতো অন্ধকার হয়ে যেত। 1 আগস্ট এই খবর আমরা দেখিয়েছিলাম, নিউজ 18 বাংলা এই খবর দেখিয়েছিল। আর ঠিক 3 দিনের মধ্যেই পথবাতিগুলি সারালো পুরসভা। এই পথবাতি বা স্ট্রিট লাইটগুলোকে সারানো হয়েছে পুরসভার তরফ থেকে এবং স্বাভাবিকভাবেই এই আমাদের খবরের জেরে, নিউজ 18 বাংলার খবরের জেরেই আলোকিত হয়েছে খরার। কারণ সন্ধে নামলেই, সূর্য ডুবলেই তো অন্ধকার হয়ে যেত। সেখানকার মানুষজন সমস্যার মধ্যে দিন কাটাচ্ছিলেন এবং আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য। এটা আরো একটা উদাহরণ। আরো বিস্তারিত সুকান্ত আমাদের জানাবে। সুকান্ত, 1 আগস্ট এই খবর আমরা দেখিয়েছিলাম, আর কয়েকদিনের মধ্যেই 3 দিনের মধ্যেই ব্যবস্থা নেওয়া হলো, এই স্ট্রিট লাইট গুলো সারানো হলো। স্বাভাবিকভাবেই এলাকাবাসী খুশি তো? একদম, এলাকার মানুষ তারা ধন্যবাদ জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে, নিউজ 18 বাংলাকে তারা ধন্যবাদ জানাচ্ছেন। তাদের দাবি যে নিউজ 18 বাংলার খবরের জেরেই এত তৎপর হয়েছে খোলার পৌরসভা এবং এত দ্রুত, অর্থাৎ 3 দিনের মাথায় তাদের অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে এনেছে তাদের এলাকা। গত 1 তারিখেই আমরা দেখিয়েছিলাম যে খোলার পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে পথবাতিগুলি বিকল হয়ে পড়ে রয়েছে এবং সেই পথবাতিগুলি জ্বালিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন এলাকার মানুষ। আর সেই খবর দেখানোর পরই খোলার পৌরসভার চেয়ারম্যান উদ্যোগ নেয় এবং পথবাতিগুলি ঠিক করা হয়। স্বভাবত নিউজ 18 বাংলার খবরের জেরে এই পথবাতিগুলি ঠিক হয়। পৌর এলাকার বাসিন্দারা তারা আনন্দিত এবং তারা ধন্যবাদ জানাচ্ছেন নিউজ 18 বাংলাকে। বেশ বেশ সুকান্ত, যে খবরটা হয়েছিল, হ্যাঁ, স্ট্রিট লাইট থাকা সত্ত্বেও অকেজনে পড়েছিল মেনটেন্যান্সের অভাব। হ্যাঁ, সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ। এই খবরের জোরে মোটামুটি এখন খোলার পৌরসভা এই কাজটা খুব তৎপরতার সাথে হয়েছে অনেকটা কাজ, এখনও কিছু কিছু কাজ বাকি আছে। খোলার পৌরসভাকেও ধন্যবাদ জানাতে চাই এভাবে কাজ করার জন্য। আপনারা যে খবরটা দেখিয়েছেন তারপরেই আমাদের পৌরসভা তৎপর হয়ে যেগুলো খুবই এমার্জেন্সি ছিল আমরা লাইট লাগিয়ে দিয়েছি। কিছু কেমন এখনো রয়েছে বাকি, ওগুলো আমরা অল্প কিছু দিনের মধ্যেই লাগিয়ে দেব। আর এই সংবাদ মাধ্যমকে ধন্যবাদ খবর দেখানোর জন্য। আর গঙ্গাসাগরেও ভাঙন, আতঙ্ক। কপিল মুনির আশ্রম থেকে সমুদ্রের দূরত্ব কমে হয়ে গিয়েছে মাত্র 500 মিটার। কি পরিস্থিতি সেখানে, কাঠের বাংলো পর্যন্ত ভেঙে গিয়েছে জানা যাচ্ছে। এই মুহূর্তের অবস্থা জানবো বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, 2012 সালে মুখ্যমন্ত্রী এই যে গঙ্গাসাগরকে সাজানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছিল এবং সেই উদ্যোগ মতো এই কাঠের বাংলোটিকেও তৈরি করা হয়েছিল। কিন্তু সেই কাঠের বাংলো থেকে এই মুহূর্তে যেভাবে ভাঙছে গঙ্গাসাগর সমুদ্র সৈকত, তাতে করে মাত্র 30 মিটার, যেটা মনে করা হচ্ছে আজকের অমাবস্যা এবং এই অমাবস্যার কোটাল রয়েছে এবং সেই কোটালের জেরে কিন্তু আবারও জলোচ্ছ্বাস হতে পারে এবং এই কাঠের বাংলোটি কিন্তু এই জলোচ্ছ্বাসে ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং এই যে ভাঙন ঠেকানোর জন্য কিন্তু প্রশাসন তৎপর হয়েছে এবং ওখানে কাঠের বল্লা দিয়ে এবং এই যে সমুদ্রের যে স্রোত, সেই স্রোতটাকে কিন্তু আটকানোর চেষ্টা চালানো হচ্ছে। তবে সমস্ত পরিস্থিতির দিকে নজর রেখেছে সাগর ব্লক প্রশাসন এবং সাগর ব্লক প্রশাসনের তরফে একটা কন্ট্রোল রুমও খোলা হয়েছে এবং নজরদারি চালানো হচ্ছে ফোনের মাধ্যমে। সোনিয়া, বেশ বিশ্বজিৎ, গত 2 বছর ধরে আমরা যেভাবে লক্ষ্য করছি
যেভাবে নদীর পাড় ভাঙছে, পরবর্তী এই কটেজকে রক্ষা করা যাবে কিনা আমাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। এখন ওটাকে প্রোটেকশন করার জন্য সাময়িকভাবে কাজকর্ম শুরু করেছে সেচ দপ্তর। সকালে দেখিয়েছিলাম তারকেশ্বরে 1 মিনিটের একটা টর্নেডো, আর এই ঝড়টা পুরো লন্ডভন্ড করে দিয়েছিল সবকিছু। সেখানকার মানুষজন কেমন পরিস্থিতির মধ্যে রয়েছে, কারণ সেখানকার মানুষজনই তো এই অবস্থায় সব থেকে বেশি ভুক্তভোগী। আগে শোনাবো স্থানীয়রা কি বলছেন, কিভাবে রয়েছেন তারা, দেখুন। একদম পুরো মানে ইয়ের মধ্যে যেমন কাগজ উড়িয়ে নিয়ে যায় সেরকম উড়িয়ে নিয়ে যাচ্ছে সব। কি হলো সব ভাঙা চলে যাচ্ছে, এই যে খাঁচা ফাঁচা সব একদম ফেলে দিল নিচেতে, সব গাছ পড়ে গেছিল, যা ছিল এজবেস্ট হয়েছে, এজবেস্টটা সব ভাঙা চোরা হয়ে গেল। ঢালাই কবে হতো? ঢালাইটা আজকে হতো, কাল রেডি হয়ে গেছিল। আজকে ঢালাই সকালেই হতো, কালকে ওই ফেলে দিয়েছে সব। ওই কি ফেলে দিই? ওই যে খাঁচাটা ওইখানটা আমরা দাঁড়িয়ে পড়েছি, আর এজবেস্টটা গেলে উড়ে আসছে। আজকে কি হলো মাথা ফাঁথা লাগে না। এলাকা পরিদর্শনে মহকুমা শাসক, বিডিও, গতকাল থেকে উদ্ধার কাজ চলছে, কিন্তু এখন ঠিক কি পরিস্থিতি আরো বিস্তারিত রানা জানাবে আমাদের। রানা, কি অবস্থা এই মুহূর্তে? কারণ উদ্ধার কাজ তো গতকাল থেকেই চলছে, একটা 1 মিনিটের ঝড় সবটা লন্ডভন্ড করে দিল। একদমই তাই। দেখো সোনিয়া, তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তারকেশ্বর বিধানসভা ধনেখালি ব্লকের নিশ্চিন্তপুর গ্রাম, যে গ্রামে কিন্তু এই 1 মিনিটের টর্নেডোর ঝড়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রীতিমতো বলা যায় যে তাণ্ডব চালিয়ে গেছে। গ্রামের বেশিরভাগ বাড়ির কিন্তু চাল, সেই চাল কিন্তু অ্যাসবেস্টসের চাল উড়িয়ে নিয়ে চলে গেছে, আরেকটি বাড়িতে গিয়ে পড়েছে। ফলে একদম মাথার উপর কোনো তাদের ছাদ বলতে কিছু নেই, খোলা আকাশের নিচে তারা বাস করছে। সকালবেলায় কিন্তু এলাকার বিধায়ক রামেন্দু সিংহরা তিনি এসেছিলেন। হুগলি গ্রামীণ পুলিশ সুপার ডিএসপি প্রিয়ব্রত বক্সি তিনিও এসেছিলেন। তারা পুরো বিষয়টা খতিয়ে দেখছেন। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু তাদের খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে। তার কারণ যেভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, রীতিমতো পরিবার নিয়ে তারা গাছতলায় আশ্রয় করে রয়েছে। ফলে রান্না যে করবে সেইটুকু তাদের ক্ষমতা নেই, কারণ 1 মিনিটের ঝড়ে যে তাণ্ডব লীলা চালিয়েছে সেই আতঙ্ক কিন্তু এখনও গ্রামের বাচ্চা থেকে আরম্ভ করে 8 থেকে 80 প্রত্যেকে কিন্তু চোখে মুখের মধ্যে রয়েছে। ফলে বাড়িতে আজ সকাল থেকে কারো বাড়িতে উনুন জ্বলেনি। প্রশাসনের তরফ থেকে কিন্তু খিচুড়ি রান্না করা হচ্ছে, সেখানে খাওয়ানো হবে। পাশাপাশি এই যে ছাদ নেই, এই ছাদ না থাকার কারণে যে প্লাস্টিক দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সেইটাই আপৎকালীন হিসাবে, যেহেতু বর্ষাকাল বৃষ্টি, সেই জন্য রীতিমতো পরিবারের পুরুষরা তারা কিন্তু এই যে বাড়ির যে চালাগুলো ছাউনি দেওয়ার কাজ করছে। আর পাশাপাশি বিদ্যুৎ দপ্তর থেকে গ্রামে যেহেতু বিদ্যুৎ সংযোগ নিয়ে আসার জন্য তারা অবিরাম চেষ্টা চালানো হচ্ছে। বেশ রানা, এবং স্থানীয় বিধায়ক কি বলছেন শোনাবো। যদি মাননীয় মুখ্যমন্ত্রী আসেন, আমি ওনার সাথে কথা বলবো। কিছুটা হলেও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা পায় এবং এই ঘরগুলো পুনর্নির্মাণ করতে পারে। আমরাও আমাদের থেকে আর্থিক সহযোগিতা এদেরকে করব। দেখা যাক, আমরা যুদ্ধকালীন তৎপরতাতে মানুষের পাশে আছি। আর এবার দেখাবো একটানা বৃষ্টি, আর এই বৃষ্টিতে বলাগড়ের কি অবস্থা। হুগলির বলাগড় জল থই থই, জলমগ্ন চারিদিক। কি পরিস্থিতি হুগলির বলাগড়ে, কারণ সেখানকার মানুষজন তারা তো সব থেকে বেশি ভুক্তভোগী এই পরিস্থিতিতে। কেন এই অবস্থা, আরো বিস্তারিত সোমনাথের কাছ থেকে জানবো। সোমনাথ, কি অবস্থা, স্থানীয় প্রশাসন কি বলছে, এই মানুষগুলোই বা কোথায় যাবে? কারণ কেউ কেউ তো ঘর ছাড়া হয়ে গিয়েছে। একদম, দেখো তারা এই একটানা বৃষ্টি আর অন্যদিকে ডিবিসি জল ছাড়ায় পুরো বলাগড় বানবাসী হয়ে রয়েছে। বলাগড় ব্লক গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু গ্রাম জলমগ্ন হয়েছে। জিরাট, খামরাগাছি, মারদিয়া, সারিন্দা, এইসব পাশের যে জমি রয়েছে সেখানে জলের তলায় চলে গেছে। ঘর বাড়ি ভেঙে ঘরের বাড়ির ভেতরে জল ঢুকে রয়েছে। সাপের আতঙ্কে গ্রামবাসীরা বাইরে বেরিয়ে গেছে। কেউ কেউ আবার শিশুদের নিয়ে তারা চৌকির উপরে আশ্রয় নিয়েছে, রাত কাটাচ্ছে, কোনো রকম রাত কাটাচ্ছে তারা। কিছু কিছু পরিবার তাদের নিচু স্থানে যেসব জায়গায় রাস্তা মেইন রোড রয়েছে সেই সব রোডের দুদিকে তারা তিরপল টাঙিয়ে, তাঁবু টাঙিয়ে তারা গবাদি পশুদের নিয়ে রাস্তার দুই পাশে কোনো রকম তারা দিন কাটাচ্ছে খোলা আকাশের নিচে।
এবং একতাপুরের গ্রাম পঞ্চায়েতের কিছু তিরপল দিয়েছে, যেহেতু 70-80টা পরিবার রয়েছে, সেই 70-80টা পরিবার তাদের কাছে অতটা তিরপল মজুদ নেই, সেই কারণে তারা 30টি পরিবারকে তিরপল দিয়েছে এবং উঁচু জায়গায় তাদের বলেছে উঁচু জায়গায় যেসব ত্রাণ শিবির করা হয়েছে, একেবারে ত্রাণ শিবির করা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে, ব্যবস্থাও রাখা হচ্ছে বেশ। কিন্তু এবার পানিহাটির ছবিটা দেখাবো। পানিহাটিতে ঠিক কি ঘটনা, পুরো চেয়ারম্যানের ওয়ার্ড, সেই ওয়ার্ডই তো জলমগ্ন। সেই ছবিটাই আগে দেখুন, পানিহাটির 22 নম্বর ওয়ার্ডের ছবি আপনাদের দেখাচ্ছি। বিভিন্ন এলাকা জলমগ্ন, একাধিক বাড়ি রাস্তায় জল জমে ভোগান্তি। সমস্যা কোথায়, কেন এই পরিস্থিতি, সাধারণ মানুষের ভোগান্তির কথা আগে শুনি, কারণ সব থেকে ভুক্তভোগী তো তারাই। শুনুন। বাড়ি করেছি তখন তো এরকম ছিল না, এখন তো ড্রেনটা খারাপ হয়ে গেছে। কি চাইছেন? ড্রেনটা ঠিক করুক, ড্রেন ঠিক করলেই আর যাতে জল না হয়, তাহলে আর ঘরে জল ঢুকবে না। আমরা তো বলে বলে ফেড আপ হয়ে গেছি, সবাইকে, পৌরসভাকে বলেছি, আমরা নিজে এমএলএ সাহেবকে গিয়ে বলেছি, আমরা আমাদের যে টিমে আছি সেই টিমেরই থাকছি। অনেক জল যন্ত্রণার মধ্যে থাকতেই হয় আমাদেরকে, আর কি করা যাবে, আর ওনারা যদি না করে, যদি বলেও কিছু হচ্ছে না। সুবীর রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, সমাধানের আশ্বাস তো দেওয়া হচ্ছে, কিন্তু এই রকম পরিস্থিতি কেন, কোথায় অসুবিধা? দেখো, পানিহাটি পৌরসভার 22 নম্বর ওয়ার্ড, যেটা হচ্ছে পানিহাটি পৌরসভার চেয়ারম্যান মলয় রায়েরই ওয়ার্ড, সেই ওয়ার্ডে দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু এই ধরনের ঘটনা, এই সামান্য বৃষ্টি হলেই কিন্তু এলাকায় জলমগ্ন হয়ে পড়ে এবং লোকের বাড়ির ঘরে ঘরে জল ঢুকে যায়, এবং এই নিয়ে কিন্তু এলাকার মানুষজন কিন্তু তারা বসবাস করছেন দীর্ঘ দিন ধরে। আজকে সকালবেলাকেও তারা ক্ষোভে ফেটে পড়েন, কারণ হচ্ছে সমস্ত জায়গার জল, বৃষ্টির জল নেমে যাচ্ছে, কিন্তু তাদের এলাকার জল কিন্তু কোনোভাবে নামছে না। নিকাশি ব্যবস্থার বেহাল দশা, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন, এবং তারা চাইছেন যে নিকাশি ব্যবস্থা কবে সমাধান হবে, কবে ঠিক হবে, এই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। এবং এই ঘটনায় কিন্তু পুরসভার বরং শোনাই দর্শকদের পৌরসভার পক্ষ থেকে কি বলা হচ্ছে। যখনই বৃষ্টি এখানে হয় আমরা পাম্প লাগাই, গতকাল পাম্প আমি লাগিয়ে দিয়েছি। বৃষ্টি হওয়ার পরে আমরা চেষ্টা করছি জল নামিয়ে দেওয়ার, কিন্তু আমাদের ড্রেনেজ সিস্টেমটা এমনভাবে রয়েছে যে জল এখন পাম্প দিয়ে ছাড়লেও জল বেরোচ্ছে না, কারণ চারদিকটাই জলে পরিপূর্ণ হয়ে আছে। কেএমডি এর মাধ্যমে এই ড্রেনটা সংস্কার করার জন্য আমি লিখেছি এবং ওটা আশা করছি হয়েও যাবে, একটু অপেক্ষা করতে হবে, সমস্যার সমাধান হয়ে যাবে। এবার দেখাবো বসিরহাটের ছবিটা, কারণ বসিরহাটেও একাধিক ওয়ার্ড জলমগ্ন। কি পরিস্থিতি, বিভিন্ন ওয়ার্ডে কেমন ছবি ধরা পড়ছে, আরো বিস্তারিত জানতে পারবো অনুপমের কাছ থেকেই। অনুপম, কি অবস্থা, কি পরিস্থিতি, এতগুলো ওয়ার্ড এভাবে জলমগ্ন কেন? হ্যাঁ দেখো, এই যে বসিরহাট পৌর এলাকার বিশেষ করে 19 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 21, 20 এবং 10 নম্বর ওয়ার্ড বেশি এফেক্টেড। এছাড়াও আরো বেশ কয়েকটা ওয়ার্ড কিন্তু এই মুহূর্তে কিন্তু রীতিমতো জলমগ্ন, জল যন্ত্রণায় ভুগছে পৌর বাসিন্দারা, এক কথা বলা যেতে পারে। একদম এলাকার মধ্যে জলের মধ্যে দিয়ে বাচ্চারা হেঁটে বেড়াচ্ছে, বাড়ির ভেতরে জল ঢুকে গেছে, জলে মানে হাড়ি কড়া পর্যন্ত ভাসছে, এমন এলাকার মানুষ রান্না করার পর্যন্ত জায়গা নেই, সেই রান্না করতে হচ্ছে খাটের উপরে, সেখানে শুতে হচ্ছে, সেখানেই যেতে হচ্ছে, এমনই দুরবস্থায় পড়েছে কিন্তু এলাকার বাসিন্দারা। যদিও এই এলাকার মানুষের কিন্তু অভিযোগ যে এই জল থেকেই কিন্তু গতকাল রাতেও একজন ভদ্রমহিলাকে সাপের দাম দিয়েছেও বলে কিন্তু অভিযোগ, এবং এই জলের থেকে কিন্তু যে শুধু জল যন্ত্রণায় ভুগছে তারা, এই জলে সাপ পোকা মাকড় সেটাও কিন্তু বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে, তাদের থেকেও একটা কামড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে। এরপরে এলাকার মানুষ কিন্তু বহুবার পৌরসভার তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। বছরই জল জমে, যে জায়গা দিয়ে জল যাবে সেই খালগুলো পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে, তো আশা করা যাচ্ছে যে আজকালের মধ্যে জলটা নেমে যাবে। আর এবার দেখাবো ঘাটাল পুরো এলাকার ছবিটা। ঘাটাল পুরো এলাকার ছবিটা জলে জলমগ্ন কেন, কারণ শিলাবতী নদীর জল বেড়েছে, আর শিলাবতী নদীর জল বেড়ে যাওয়াতেই বিপত্তি তৈরি হয়েছে। ভাষা পোল বন্ধ রয়েছে, স্বাভাবিকভাবেই নদীর জল যদি বাড়ে তাহলে কিভাবে হবে। আর এখানেও দুর্ভোগ সেই স্থানীয়দেরই। কিন্তু কি অভিযোগ উঠে আসছে, আগে কর্মীরাও কি বলছেন শোনাবো। বাড়ি যাবো, বাজার করে নিয়ে বাড়ি যাবো। কোথা দিয়ে যাচ্ছেন? ভাষা বল দিয়ে যাতায়াত কি এখন ভাষা বলে বন্ধ? এখন বন্ধ, সকালবেলা কাজকর্ম চলছে, সেজন্য বন্ধ দাঁড়িয়ে আছে। কি কাজ চলছে?
পাটাতন সরানো হচ্ছে। জল বেড়েছে? হ্যাঁ, জল বেড়েছে। ঘাটাল ভাষাপোলে শিলাবতী নদীর যে ভাষাপোল, সেটা কাল থেকে প্রায় সারা রাতে 2 ফুটের মতো জল বেড়ে গিয়ে দুবার ডুবে গিয়েছিল। সকাল ভোর থেকে আমরা সেই মেরামতি কাজ করছি। কি কাজ করছেন? পোলটাকে বাড়াচ্ছি যাতে পাবলিকে যাতায়াতের সুবিধা হয়। বাঁধা চলছে? এখনো চলছে। এখন মোটামুটি আরো কিছুটা সময় লাগবে। আপাতত লোক চলাচল শুরু হয়ে গেছে। কিছুক্ষণ বন্ধ ছিল? ওই ঘন্টাখানেক বন্ধ ছিল। ঘন্টাখানেক বন্ধ ছিল প্রায়। এরপরে যদি জল বাড়ে? এরপরে জল বাড়লে আর সেরকম নেই, আমাদের একটা লেভেলে নিয়ে চলে এসেছি। এবার শুধু পোল উপর দিকে উঠবে জল যত বাড়ে। বাকিটা সুকান্তর কাছ থেকেই জানবো। সুকান্ত, এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটাই বোধহয় এই মানুষগুলোর কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্থানীয় প্রশাসনের তরফ থেকে কি জানানো হচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এই যে শিলাবতী নদীর জল এভাবে বাড়ছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো সোনিয়া, প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অতএব যদি বন্যা পরিস্থিতি হয় তাহলে তার সামাল দেওয়ার মতো সব রকম ব্যবস্থা মোতায়েন রেখেছে ঘাটাল মহকুমা প্রশাসন। কিন্তু মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে জল খুব বেশি বাড়বে না, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই ঘাটালবাসীর। তোমাকে জানিয়ে রাখি সোনিয়া যে ঘাটাল পৌরসভার বেশ কিছু ওয়ার্ডে কিন্তু শিলাবতীর জলে প্লাবিত হচ্ছে। ছোট নিচু এলাকাগুলির রাস্তাঘাট সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে, যার ফলে নৌকো ডিঙি চলছে। গ্রামীণ এলাকাও বেশ কিছু প্লাবিত হয়েছে। কিন্তু শিলাবতী নদীর জলের যে বাড়, সে বাড়ের গতিবেগ কম আছে বলে জানা যাচ্ছে, যার ফলে চরম দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু ঘাটালবাসী তারা কিন্তু তৎপর, তারা বন্যার প্রস্তুতি শুরু করে দিয়েছে, যেমন শুকনো খাবার এবং জল সংগ্রহ বা বন্যার জন্য যেগুলো, কারণ কি প্রতি বছর ঘাটাল প্লাবিত হয়, তারা অভ্যস্ত এই বন্যাকে নিয়ে, তাই বন্যার প্রস্তুতি শুরু করেছে ঘাটালবাসী। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে একেবারে সুকান্ত, একেবারে ভয়াবহ পরিস্থিতি, কিন্তু বিপর্যয় মোকাবিলাতে প্রস্তুত প্রশাসন। আর এবার দেখাবো লাভপুরের ছবিটা। কুয়ে নদীর বাঁধ ভেঙে গিয়েছে, আর সেই বাঁধ ভেঙে কি পরিস্থিতি তৈরি হয়েছে দেখাবো আপনাদের। কি ভয়াবহ অবস্থা দেখুন ছবিটা। কুয়ে নদীর বাঁধ ভাঙায় জলমগ্ন হয়ে গিয়েছে প্রায় 10টা গ্রাম। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোই। কি বলছেন তারা, শুনুন আগে। ঠিবা গ্রামের লোক প্রচুর আতঙ্কিত, যে বড় সড়ো একটা বাঁধ ভাঙন ধরেছে, তাই এই জলের গ্রামে ঢুকে গিয়েছে। তো পুকুর বাড়ি সব মাঠ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত। এখানে আমাদের ঠিবা গ্রাম মেন, তারপরে হরিপুর, জয়চাঁদপুর, চতুর্ভুজপুর, উদ্ধার কান্দরকুলো, তারপর খাঁপুর, সব এই জলের প্লাবিত। ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, এই কুয়ে নদীর বাঁধ ভেঙে গিয়ে যে ছবিটা ধরা পড়ছে তা সত্যি ভয়াবহ। স্থায়ী বাঁধের দাবি তো রয়েছে, তারই পাশাপাশি এই মানুষগুলো এবার কোথায় থাকবে, কিভাবে দিন কাটাবে, স্থানীয় প্রশাসন কি বলছে? দেখো, একদমই মানুষগুলো কিন্তু সরাসরি জানাচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, ঠিক কথাই, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে যে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কথা সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। অর্থাৎ তারা কিন্তু অসহায় জলেই পড়ে রয়েছে তারা জানাচ্ছে, এবং তারা জানাচ্ছে দ্রুত যেন প্রশাসন এসে তাদেরকে উঁচু জায়গায়, উঁচু কোনো জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। কারণ তারা এক প্রকার কিন্তু এই 10টি গ্রামের মানুষ কিন্তু গৃহবন্দী হয়ে পড়েছে, জলবন্দী হয়ে পড়েছে, তারা জল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। সেক্ষেত্রে যদি কোনো মুমূর্ষু রোগীও থাকে তাকেও কিন্তু গ্রামের মধ্যেই থাকতে হবে, হসপিটালে নিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা নেই। আমরা দেখেছি শুধুমাত্র গ্রাম্য ভাষায় কড়াই বলা হচ্ছে, সেই কড়াইয়ে করেই গ্রামবাসীরা যাতায়াত করছে, এবং খাবার, সেই সমস্ত খাবার কিন্তু নিয়ে আসা হচ্ছে ওই কড়াইয়ে করেই, তাছাড়া কোনো উপায় নেই। যদিও ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে একটি নৌকা নিয়ে আসা হয়েছে, এবং বিভিন্ন গ্রামে সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, নৌকাগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই নৌকা করে করে যে সমস্ত রুগীরা রয়েছে, বয়স্ক মানুষেরা রয়েছে, তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে, পাশাপাশি খাবারও পৌঁছে দিয়ে আসা হচ্ছে। যদিও একটি নৌকা কিন্তু এখনো পর্যন্ত লাভপুরের পক্ষে যথেষ্ট নয়, আরো নৌকার প্রয়োজন, এমনটাই কিন্তু জানাচ্ছে এলাকাবাসীর লোকজন। সোনিয়া। বেশ ইন্দ্রজিৎ, বেশ। পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। এই কালকে বাঁধের কাজ মেরামত করা হয়েছে, গ্রামবাসী থেকে, ইরিগেশন দপ্তর থেকে, বিডিও সাহেব, আমাদের বিধায়ক সাহেব থেকে সবাই, আমরা আমাদের ব্লক নেতৃত্ব থেকে, আমাদের অঞ্চল নেতৃত্ব থেকে সবাই ছিল।
তাও আমরা রক্ষা করতে পারলাম না। বানটা ভেঙে গেছে আজকে ভোর 4:30টার দিকে, ভোরের দিকে। আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যে যারা আছে তারা যেন ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নেয়, আর তাদের খাওয়া দাওয়া তিরপলের ব্যবস্থা আমরা করছি। প্রচুর বৃষ্টি, অতি বৃষ্টি, আর তাতেই অন্ডাল বিমানবন্দর কিন্তু আজও বন্ধ, এবং আজ 3 নম্বর দিন অন্ডাল বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হয়েছে, কারণ রানওয়ে পুরো জলমগ্ন। রানওয়ে জলমগ্ন থাকায় অন্ডাল বিমানবন্দরে আজও পরিষেবা স্থগিত রয়েছে। ঠিক কি পরিস্থিতি, আরো বিস্তারিত অর্পণ এ বিষয়ে জানাবে। অর্পণ, কি ছবি ধরা পড়ছে আজকেও রানওয়েতে জলমগ্ন, জলে জল, আর সেজন্য 3 নম্বর দিন পরিষেবা বন্ধ, বিমানবন্দর বন্ধ? দেখো, একেবারে 3 দিন ধরে কিন্তু অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রয়েছে, কারণ অতিবৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়ে বিমানবন্দর চত্বর এবং রানওয়ে একেবারে বিপজ্জনক হয়ে পড়ার কারণে, কারণ নিরাপদ নয়। উড়ান পরিষেবার ক্ষেত্রে রানওয়ে নিরাপদ নয়, এমনটাই কর্তৃপক্ষ মনে করছেন। সেই কারণেই তারা কিন্তু উড়ান পরিষেবা বন্ধ রেখেছে, এবং দেখা যাচ্ছে রানওয়ের মধ্যে কিন্তু যে জল জমেছিল সেই জল কিন্তু নিকাশি করা গেলেও একেবারে বিপজ্জনক। তার জন্য কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা চলছে এবং উড়ান পরিষেবা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে, অর্থাৎ 3টি বিমান আজও বন্ধ রয়েছে। বেশ অর্পণ, বেশ। নজর রাখতেই হচ্ছে। গতকাল আপনারা দেখেছিলেন যে তাজপুরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে কিভাবে বাধা দেওয়া হয়েছিল। মহিলা রেঞ্জারকে কি বলেছিলেন অখিলগিরি সেটাও দেখেছিলেন, দুঃখ প্রকাশ করেছিলেন বটে, কিন্তু তারপর একটা পরে আসবো। আগের দিকে ফিরে যাই। গতকাল ঠিক কি হয়েছিল আগে একটু দেখুন। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। ঘটনা তো দেখলেন, কিন্তু এই ঘটনার পর দুঃখ প্রকাশ করেছিলেন কারামন্ত্রী অখিলগিরি। কি বলেছিলেন শুনুন। ঘটনাটা ঘটেছে এটা সম্পূর্ণভাবে এখানকার যে রেঞ্জার মনীষা শ তার জন্যই এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। আমি মিনিস্টার হিসেবে তাকে বলছি আলোচনা করুন, তখনও আমাকে বলছে, আমার লোকের মারফত বলেছে মন্ত্রী আমার কাছে আসুক, আমি মন্ত্রীর কাছে যাব না। গ্রামের লোকেরা তখন এটা মানতে পারেনি, বলে মন্ত্রী আপনার কাছে আসবে, আপনিও যাবেন না। তখন ওরা গ্রামের লোকেরা খুবই উত্তেজিত, চড়াও হয়ে যায়। সেই সময় আমি গিয়ে বলেছি লোকেদের টেনে এনে আমি তাকে বলি আপনি একটু রাগান্বিতভাবে আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি সে কথাটা বলা অনুচিত, সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি। কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে। ওমা, দুঃখ প্রকাশ তো করলেন কারামন্ত্রী অখিলগিরি, কিন্তু তারপরেও তো তিনি অনড়, সেই তো রেঞ্জারের ঘাড়েই দোষ চাপালেন। আরো বিস্তারিত পঙ্কজের কাছ থেকে জানবো। পঙ্কজ, কাল থেকে গোটা ঘটনা, গতকাল থেকে আমরা দেখিয়েছি দর্শকদের, দুঃখ প্রকাশ করলেন কারামন্ত্রী, কিন্তু দুঃখ প্রকাশ করেও তো অনড় তিনি, অনুতপ্ত হওয়ার পরেও অনড়, রেঞ্জারের ঘাড়েই দোষ। হ্যাঁ সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি, এই যে তাজপুরের জলদার যে ভাঙন, যেখানে দোকান উচ্ছেদ, যেখানে ভাঙাকে কেন্দ্র করে যেখানে গতকালকের ঘটনা কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায় কারামন্ত্রী অখিলগিরির বক্তব্যে। সেক্ষেত্রে মন্ত্রী অখিলগিরি তিনি কিন্তু সাফাই দিচ্ছেন এবং অনড়, যেখানে দুঃখ প্রকাশ করলেও কী হবে, কিন্তু কারা দপ্তরের যে মন্ত্রী রয়েছেন অখিলগিরি তিনি কিন্তু বন দপ্তরের কর্মীদের উপরে কিন্তু তারা অনড় রয়েছে, তারা দোষটা ঘাড়ে চাপাচ্ছে কিন্তু এই বন দপ্তরের কর্মীদের উপরে। তোমাকে জানিয়ে রাখি, যেখানে মন্ত্রী অখিলগিরি যেখানে গতকালকে যে
যে এই ঘটনার যে কেন্দ্র করে বক্তব্য দিয়েছিলেন, তারপরে আজকে কিন্তু তিনি আবার কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এই বন দপ্তরের কর্মীদের উপর, যেখানে মহিলা বনকর্মী, যেখানে রেঞ্জার ও কাঁথি যে রেঞ্জ মহিলা কর্মী ছিলেন তার উপরে কিন্তু যেখানে কটূক্তি করেছেন তা কিন্তু আজকে দুঃখ প্রকাশ করেছে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় বাসিন্দা সহ দোকানদাররা তারাও জানাচ্ছেন যেখানে যে মন্ত্রী অখিলগিরি কিন্তু উত্তপ্ত হয়েছে একটাই কারণ, যেখানে তাদের যে দোকান ভাঙচুর করা হয়েছে সেই ভাঙচুরের ঘটনায় কিন্তু কারামন্ত্রী যখন অখিলগিরি রেঞ্জার অফিসারকে ডেকে পাঠায় তখন কিন্তু তিনি আসতে নারাজ হলেই কিন্তু তা উত্তপ্ত হয়ে যায় মন্ত্রী অখিলগিরি, এমনটাই কিন্তু গ্রামবাসী সহ দোকানদাররা অভিযোগ করছে। সেক্ষেত্রে যেখানে বন দপ্তরের কর্মী সহ যে বন দপ্তরের আধিকারিক তারা কিন্তু জানাচ্ছেন যেখানে তাদের জায়গা যেখানে দখল করে বেআইনিভাবে দোকান যেখানে ঝুপড়ি দোকান তৈরি হচ্ছে, একের পর এক দোকান দখল করে হচ্ছে, সেই দোকান কিন্তু উচ্ছেদ করা হচ্ছে, তাদেরকে আগে থেকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে এমনটা কিন্তু বলছেন। কিন্তু তারা কিন্তু সেটা মানতে নারাজ, তারা জানাচ্ছে যে রাতের অন্ধকারে বন দপ্তরের কর্মীরা তারা ভাঙচুর করেছে, এই নিয়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হয়। তারপরে গতকাল কিন্তু অখিলগিরি যখন আসে তখনই কিন্তু রেঞ্জার যেখানে মহিলা কর্মী রয়েছেন সেখানে তার উপরে কিন্তু উত্তপ্ত হয়ে কটূক্তি কথা করে, একেবারে দুঃখ প্রকাশ করার পরেও কিন্তু তিনি অনড় রয়েছেন। এবং তারপর দেখা গেল যে একেবারে রেঞ্জার অফিসারদের তরফ থেকে, রেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একেবারে হাতে ব্যাজ পরে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এই মহিলা রেঞ্জারের সঙ্গে যে ঘটনা ঘটেছে গতকাল। আবারও পঙ্কজের কাছেই ফিরবো। পঙ্কজ, এই ছবিটাও কিন্তু দেখা গেল গতকালের এই ঘটনা এবং তারপর কিন্তু রেঞ্জার অফিসাররা তারা প্রতিবাদ করছেন এই ঘটনার। হ্যাঁ, একেবারে বন দপ্তরের কর্মী সমস্ত রেঞ্জার অফিসাররা তারা কিন্তু ঘটনার প্রতিবাদ জানাচ্ছে এবং তারা কিন্তু চিঠি করছেন মুখ্যমন্ত্রীকে, এমনটাই কিন্তু সূত্রের মারফত জানা যায়। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে বন দপ্তরের কর্মীরা গতকাল থেকে কিন্তু রাতে কিন্তু কড়া পাহারার মধ্যে রয়েছে এই তাজপুর জলদা এলাকায়, যেখানে তাদের যে দখলদারি যেখানে চলছে অবৈধভাবে দোকান, তারা কিন্তু নজরদারি চালাচ্ছে, যেখানে কিছু কিছু দোকান উচ্ছেদ হলেও কী হবে অনেক জায়গাতে কিন্তু দখল করে রয়েছে বন দপ্তরের জায়গা। সেক্ষেত্রে কিন্তু বন দপ্তরের কর্মীরা রাত ভোর কিন্তু কড়া পাহারার মধ্যে পুরো যে তাজপুর এলাকা যেখানে জলদা এলাকা যেখানে বন দপ্তরের জায়গা রয়েছে সেখানে ব্যারিকেড করা রয়েছে, তারপরে সেই ব্যারিকেডের মধ্যে কিন্তু বন দপ্তরের কর্মীরা তারা কিন্তু পুরো নজরদারি চালাচ্ছে একদম কড়া পাহারার মধ্য দিয়ে রাতভর। একেবারে পঙ্কজ।